ও শরীর গরম থাকলে আমরা ঠান্ডা করতে জানি। 26-এর পরে শরীর যাদের যাদের গরম থাকবে আমরা সেই মেকানিজম দেখাবো কী করে শরীর ঠান্ডা করতে হয়। দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কালকের একটা ছবি দেখেছেন, একজন পুলিশের সামনে গেরুয়া পতাকা বাস থেকে খুলে নেওয়া হচ্ছে জেহাদিদের চাপে, আর পুলিশ ওখানে কানে ফোন দিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। কালকে বাস থেকে খুলেছে, পরশুদিন বাড়ি থেকে এসে সিংহাসন থেকে বাড়ির দেবদেবীর মূর্তি তুলে নিয়ে চলে যাবে। এই ওয়াকাফ নিয়ে জাতের নামে যারা বজ্জাতি করে বেড়ায়, যেই সমস্ত বদমাইশ যারা রয়েছে, ইসলাম ধর্মের যারা রয়েছেন, তারা এটাতে ভীত সন্ত্রস্ত, তাই তারা ভুল বোঝাচ্ছে যে আমরা ক্ষমতায় আসলে মুখ্যমন্ত্রী জেলে থাকবেন। এ যা চুরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুধু চাকরি চুরি না, সমস্ত চুরি, পশ্চিমবঙ্গের যে কোনো চুরি দুর্নীতির অনুপ্রেরণার নামই মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে ওয়াকাফের যে আইনটা, 99% মুসলমানদেরকে ভুল বোঝানো হচ্ছে। একজন সাধারণ মুসলমানের ওয়াকাফ নিয়ে কি এসে যায়? তারা তো বেনিফিশিয়ারি না। ওয়াকাফ নিয়ে বেনিফিশিয়ারি কারা? এই ফিরহাদ হাকিমের মতন লোকেরা, যারা ওয়াকাফের সম্পত্তি দখল করে বসে আছে। এই যে সিএ নিয়েও তো বলেছিল নাকি বিজেপি দেশ থেকে সবাইকে তাড়িয়ে দেবে, তাড়িয়েছে? 2 বছর হয়ে গেল সিএ আইন, কটা মুসলমানকে দেশ থেকে তাড়ানো হয়েছে? তো শরীর গরম ঠান্ডা কী করে করতে হয় আমরা জানি। 2026-এ সরকারটা প্রতিষ্ঠা হতে দিন, এই যত শরীর গরম সব দেখবেন ঠান্ডা হয়ে যাবে। এই উত্তরপ্রদেশেও একটা সময় দেখা যেত, যখন মোল্লা মুলায়মের সরকার ছিল তখন সবার খুব শরীর গরম থাকতো, এখন দেখুন সব ঠান্ডা হয়ে ঘুরে বেড়াচ্ছে। ওই রাস্তা বন্ধ করে নামাজ পড়া থেকে শুরু করে একদম মাইক বাজিয়ে ভোরবেলায় তারস্বরে চিৎকার করে লোকের ঘুম, এগুলো সব বন্ধ হয়ে গেছে। দেখুন, আমরা মুসলমানদের বিরোধী নই। ভারতীয় জনতা পার্টি কোথাও, এই ভারতীয় জনতা পার্টির রাজত্বে মুসলমানদের ক্ষেত্রে বহু এমন স্কিম আছে যেখানে বহু ক্ষেত্রে মুসলমানের খুব ভালোভাবে বেনিফিটেড। এই যে ওয়াকাফের যে আইনটা, 99% মুসলমানদেরকে ভুল বোঝানো হচ্ছে। একজন সাধারণ মুসলমানের ওয়াকাফ নিয়ে কি এসে যায়? তারা তো বেনিফিশিয়ারি না। ওয়াকাফ নিয়ে বেনিফিশিয়ারি কারা? এই ফিরহাদ হাকিমের মতন লোকেরা, যারা ওয়াকাফের সম্পত্তি দখল করে বসে আছে। ওয়াকাফের যে মূল মন্ত্রটা, যেখান থেকে গরিব মানুষ, যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ, মহিলারা, তারা সেখান থেকে বেনিফিটেড হবে, কিন্তু কটা ওয়াকাফ থেকে তারা বেনিফিটেড হয়? তো এই ওয়াকাফ নিয়ে এই আমি আপনাকে বলছি, এই যতগুলো এই ছাগলের তৃতীয় সন্তানের মতন যারা লাফিয়েছে কালকে কলকাতার রাস্তাগুলোতে, ওয়াকাফের বানান লিখতে বলো তারা পারবে না। ওদেরকে বুঝিয়ে এনেছে ইসলাম খাতরে মে হ্যায়, ওরা চলে এসছে। ওদেরকে বুঝিয়ে এনেছে যে ওয়াকাফ মানে আমাদের দেশ থেকে তাড়িয়ে দেবে। এই যে সিএ নিয়েও তো বলেছিল নাকি বিজেপি দেশ থেকে সবাইকে তাড়িয়ে দেবে, তাড়িয়েছে? 2 বছর হয়ে গেল সিএ আইন, কটা মুসলমানকে দেশ থেকে তাড়ানো হয়েছে? এই ওয়াকাফ আইনের যেটা সংশোধনী এসছে, যারা শিক্ষিত মুসলমান তারা বুঝতে পারছে এটা আদতে মুসলমানদের মঙ্গলের জন্য আনা হয়েছে। এই ওয়াকাফ নিয়ে জাতের নামে যারা বজ্জাতি করে বেড়ায়, যেই সমস্ত বদমাইশ যারা রয়েছে, ইসলাম ধর্মের যারা রয়েছেন, তারা এটাতে ভীত সন্ত্রস্ত, তাই তারা ভুল বোঝাচ্ছে। আর এদের সমস্যাটা হচ্ছে ম্যাক্সিমাম লোকজন অশিক্ষিত হওয়ার কারণে, কারণ তাদের সব মাদ্রাসার শিক্ষা। ফিরহাদ হাকিমের মেয়ে কোন মাদ্রাসায় পড়েছে আমি জানি না। তৃণমূলের অন্যান্য বড় বড় যারা মুসলমান নেতা আছে, কংগ্রেসের যারা মুসলমান নেতা আছে, সালমান খুরশিদের মতন নেতারা, তার বাড়ির লোক কোন মাদ্রাসায় পড়েছে আমি জানি না। তাদের বাড়ির ছেলেমেয়েরা সব বড় বড় ইংরেজি মিডিয়াম স্কুলে পড়বে, বিদেশে গিয়ে ইংলিশে ভালো ভালো সব বিদেশের কলেজে পড়বে, কিন্তু সাধারণ বাড়ির মুসলমান ছেলেমেয়েরা পড়বে মাদ্রাসায়। তারা অশিক্ষার আলোয় থাকবে, তারা অশিক্ষার অন্ধকারে ঢেকে থাকবে, শিক্ষার আলো তারা পাবে না। তো এই জন্য তাদের মধ্যে এই সমস্ত এই জিনিসগুলো আছে। তো এগুলো নিয়ে বেশি বাড়াবাড়ি করলে আমরা জানি এগুলো কী করে ঠান্ডা করতে হয়। 26-এর পরে সব ঠান্ডা হয়ে যাবে। এই যে কলকাতার রাস্তা আটকে, কলকাতাটাকে স্তব্ধ করে দিয়ে ওই নারায়ে তাকবীর আল্লাহু আকবার করা রাস্তায় দাঁড়িয়ে এগুলো সব বন্ধ হয়ে যাবে। 70% মেজরিটির দেশের নাম ভারতবর্ষ, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ হয়েছিল। আমি এটা আগেও বলেছি, হিন্দুদের জন্য হিন্দুস্তান, মুসলমানদের জন্য পাকিস্তান। কিন্তু যেই সমস্ত মুসলমানরা এই দেশকে ভালোবেসে হিন্দু ধর্মের প্রতি সম্মান রেখে যারা এখানে থাকবে, তাদের প্রতি আমাদের কোনো অভিযোগ নেই, আমরা তাদেরও ভালোবাসি। কিন্তু হিন্দু ধর্মকে অবজ্ঞা করে, হিন্দু ধর্মকে গালাগাল করে, তারপর হচ্ছে দেশকে অবজ্ঞা করে যারা এখানে এইসব জিনিস করতে যাবে, ও শরীর গরম থাকলে আমরা ঠান্ডা করতে জানি। 26-এর পরে শরীর যাদের যাদের গরম থাকবে আমরা সেই মেকানিজম দেখাবো কী করে শরীর ঠান্ডা করতে হয়। আরে রামলীলা ময়দান থেকে ও কি বার্তা দিল না বার্তা দিল, তাতে কী এসে যায়? সিদ্দিকুল্লাহ চৌধুরী না পোষালে পাকিস্তানে চলে যাক, বাংলাদেশে চলে যাক। এদেশ সিদ্দিকুল্লাহ চৌধুরীর নয়, বোঝা উচিত সিদ্দিকুল্লাহ চৌধুরী। এই দেশ সিদ্দিকুল্লাহ চৌধুরীর দেশ নয়। বলবে না আবার এক্ষুনি এই রাত ইন্দুরি কিসি কা বাপ কা হিন্দুস্তান তৈরি, আমরা বলছি হ্যাঁ বাপ কা হিন্দুস্তান হ্যাঁ, হামারা বাপ কা হিন্দুস্তান। না পোষালে দেশ ছেড়ে চলে যান। এখানে স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সিদ্দিকুল্লাহ চৌধুরী। 26-এর পর ওদের স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি আমরা দিচ্ছি। ভদ্রলোকের মতন থাকুন, আইন মেনে থাকুন, ল অ্যাবাইডিং সিটিজেন হয়ে থাকুন, ভালোভাবে ভদ্রভাবে থাকুন, নাহলে যেমনটা করবেন তেমনটা পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এদের তোল্লাই দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কালকের একটা ছবি দেখেছেন, একজন পুলিশের সামনে গেরুয়া পতাকা বাস থেকে খুলে নেওয়া হচ্ছে জেহাদিদের চাপে, আর পুলিশ ওখানে কানে ফোন দিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। আমরা 70% মেজরিটি এই বাংলায় হিন্দুরা, সেই হিন্দুদের মাটিতে দাঁড়িয়ে আমাদের এই পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে আজকে।
কালকে বাস থেকে খুলেছে, পরশুদিন বাড়ি থেকে এসে সিংহাসন থেকে বাড়ির দেবদেবীর মূর্তি তুলে নিয়ে চলে যাবে। আমাদের যে মা বোনেরা এখনও অবধি 1000 টাকা 1500 টাকা সরকারেরই পাওয়া, আমি এটাকে করছি না, নিশ্চয়ই সরকার দিচ্ছে, পাচ্ছেন, কিন্তু ওটা করতে গিয়ে একটা সময় এমন আসবে শিবরাত্রিটা পালন করতে পারবেন না, বাড়িতে শিবলিঙ্গের মাথায় জল ঢালতে পারবেন না, পূজা আর্চা করতে পারবেন না। এটা বাংলার মা বোনেরা ঠিক করবে যে তারা কোনটা চান। কেন দিদি তো বলছে আপনাদের সম্পত্তি রক্ষা করব, বাংলায় এমন কিছু হবে না, বাংলায় ওয়াকআপ হবে না, একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছে। বাংলায় ওয়াকআপ হলে একজন সাধারণ মুসলমানের ওয়াকআপ নিয়ে কি এসে যায়? এই ওয়াকআপটা হলে বিজেপি কি করবে? মুসলমানদের সব তাড়িয়ে দেবে? এই প্রশ্নটাই, এই ফান্ডামেন্টাল জায়গাটাই আমার প্রশ্ন, যে একটা সাধারণ যারা এই যে ছাগলের 3 নম্বর বাচ্চার মতন লাফিয়ে বেড়াচ্ছে, ওয়াকআপ মানি না, আল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটা আমাদের ওয়াকআপকে কিছু করতে দেবো না, ছুতে দেবো না, তারা জানেই না ওয়াকআপ বিষয়টা কী। ওয়াকআপের সংশোধনী যেটা হয়েছে সেটা সম্পর্কে তো দূরস্থ, ওয়াকআপ কি সেটাই জানেন, তারা চিৎকার করে যাচ্ছে। এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতন ধান্দাবাজ, ফিরাদ হাকিমদের মতন ধান্দাবাজ এদেরকে ভুলভাল বোঝাচ্ছে। সিদ্দিকুল্লাহ চৌধুরীরা তো সব ওয়াকআপ সব ধান্দাবানি করে খায়, এরা বিভিন্ন ওয়াকআপ সম্পত্তি দখল করে সেখান থেকে পয়সা তুলেছে, ওয়াকআপের নামে 2 নম্বরই করে খায় তো সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতন লোকে, এই জন্য এদের ওয়াকআপ নিয়ে এত সমস্যা। আর কালকে সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলেছেন শুনুন, কি সেটা হচ্ছে, মুখ্যমন্ত্রী এই সমাবেশ দেখে খুব খুশি। মুখ্যমন্ত্রী হিন্দুদের সমাবেশ করতে দেন না, হনুমান জয়ন্তীর মিছিল করার জন্য আমাদের হাইকোর্টে আসতে হয়েছে, বহু মিছিলের মামলার জন্য আসতে হয়েছে, রামনবমীর মিছিল করার জন্য পারমিশনের জন্য আমাদের আসতে হয়। কালকে জেহাদিদের যে সমাবেশটা হয়েছে সেইটার পারমিশন কোথায় নিয়েছিল, কারা দিয়েছিল, কিভাবে দিয়েছিল, আমি জানতে চাই। তাহলে একটা দেশে তো 2টো আইন থাকতে পারে না। মাথায় ফেজ টুপি পরলে, মুখে একগাল দাড়ি থাকলে আর লুঙ্গি পরলে তাদের জন্য একরকম আইন, আর মাথায় তিলক কাটা থাকলে, জয় শ্রীরাম বললে, ভগবানের নামে কথা বললে, মহাদেবের নামে কথা বললে, আমরা যদি এই কথাগুলো বলি তখন হয়ে যাবো আমরা সাম্প্রদায়িক। 2টো আইন থাকতে পারেন। আচ্ছা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিশ পাঠানো হয়েছে আত্মদ্বীপ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে। ওকে জেলে ভরা উচিত, এইসবগুলো যা হচ্ছে সুমোটো কগনিজেন্স নেওয়া উচিত সুপ্রিম কোর্টের। আমরা বলছি, আমরা ক্ষমতায় আসলে মুখ্যমন্ত্রী জেলে থাকবেন। এ যা চুরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুধু চাকরি চুরি না, সমস্ত চুরি, পশ্চিমবঙ্গের যে কোনো চুরি দুর্নীতির অনুপ্রেরণার নামই মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার একটা স্বভাব আছে, ভোটের আগে বলবে আমাকে দেখে ভোট দিন, কাউকে দেখে ভোট দিতে হবে না, আর যখন চুরি হবে উনি সব কিছুর মূলে থাকবেন, থেকে বলবে হয়তো আমি কিছু জানি না, আমি তো ভূতের ভবিষ্যৎ সিনেমার আত্মারাম, আমি কাজ জানি, আমি গরিব আদমি। তো মুখ্যমন্ত্রীর এই স্টান্সটা খুব ভালো, খুব ইন্টারেস্টিং স্টান্স। কিন্তু আমরা বলছি, মুখ্যমন্ত্রী যেমন এই বলে না আমি কিছু করিনি, পার্থ করেছে, এখন ওই মোটা হদল কুতকুত পার্থ এখন জেলে আছে, মুখ্যমন্ত্রী বলছে সব চুরি পার্থ করেছে। যখন জ্যোতিপ্রিয় মল্লিক ধরা পড়েছে, তৃণমূলের লোকেরা বললো ও চুরি করেছে। তৃণমূলের বিষয়টা হচ্ছে, ওই কাজের বেলায় কাজই, কাজ ফোড়ালেই পাজি, লোকজনকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দর করে চুরি টুরি করে নেবেন, বাঘ বাটোয়ারা সব নিয়ে নেবে, ধরা পড়লে বলবে ও করেছে। এখানে কুণাল ঘোষ একটা মন্তব্য করেছে, তিনি বলছে এসসির রায়ে চাকরিহারাদের পাশে দাঁড়াতে চাইছে মুখ্যমন্ত্রী, চাকরিহারারা কি চাইছে, কেন? তো একটা শিক্ষকদের চাকরির ব্যাপারে কি বুঝবে? একটা ক্লাস 10 পাস করালো, ওর যোগ্যতা আছে শিক্ষকদের এই চাকরির ব্যাপার নিয়ে কমেন্ট করার? একটা ক্লাস 10 পাস করার একটা লোক সরকারি বদান্যতায় বেঁচে আছে, 2 দিন আগে মুখ্যমন্ত্রীকে গালাগাল দিতে, এখন মুখ্যমন্ত্রীর পয়সায় গিয়ে ঘুরে এসছে লন্ডন থেকে, একটা গুড ফর নাথিং লোক, তো ওকে নিয়ে কী মন্তব্য করবো? রামবাম ভোটে পারে না, কোর্টে জট পাকায়, কুণাল ঘোষ বলছেন। মুখ্যমন্ত্রী চুরি করবেন, সেই দুর্নীতিগুলোকে অ্যালাও যদি আমরা করি, মুখ্যমন্ত্রীর সমদশে দোষী আমরাও হব। মুখ্যমন্ত্রী আজকে অস্বস্তিতে পড়েছেন, তাই এই সমস্ত লোকজনকে নামিয়ে দিয়েছেন বাজার গরম করার জন্য। এই সমস্ত লোকের কথার উত্তর দিতেও রুচিতে পাবে। আচ্ছা, আমরা দেখতে পেয়েছিলাম যে কসবার ডিআই যে অভিযান ছিল সেখানে পুলিশ কিভাবে লাঠি চার্জ করেছিল, লাঠিও দিয়েছিল, কিন্তু কালকে যে ঘটনাটা ঘটলো সেখানে পুলিশ দাঁড়িয়ে কানে ফোন দিয়ে কথা বলছে। ওটাই তো বলছে, পশ্চিমবঙ্গে 2টো আইন, শিক্ষকদের মেরে ওখানে লাঠি মারছে, আর কালকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা করছে তাদের দেখে পুলিশ মুখ অন্যদিকে তাকিয়ে আছে। একটা গাড়ি সাঁতরাগাছির সামনে, গাড়িটার উপরে শিব তিলক লাগানো ছিল, জেহাদির বাচ্চারা সেখানে লাথি মারছে, আর সেখানে একজন পুলিশকে দেখা গেছে চুপ করে দাঁড়িয়ে আছে। আমরা বলছি, ভারতবর্ষে 2টো আইন হতে পারে না। আজকে হিন্দুরা যদি নিজেদের হাতে আইন তুলে নেয়, পরিস্থিতিটা কোন জায়গায় যাবেন বুঝতে পারছেন? 70% হিন্দুরা এখনও অবধি, ওদিকে 30%, এদিকে 70%, মধ্যেখান থেকে পুলিশের ব্যারিয়ারটা শুধু উঠে যাক না একবার। দেখুন, এই কলকাতার মাটিতে একটা সময় গোপাল পাঁঠা, যাকে এই বামফ্রন্টের তৎকালীন প্রচারে গোপাল মুখোপাধ্যায়কে গোপাল পাঁঠা বানিয়ে দেওয়া হয়েছে, এই বাঙালির প্রত্যেকটা ঘরে একটা করে গোপাল পাঁঠা জন্মাতে সময় লাগবে না। একটা
কমিউনিটি যদি মনে করেন যে তারা কলকাতার পুরনো স্মৃতি ফিরিয়ে আনতে চায়, 46 সালের স্মৃতি ফিরিয়ে আনতে চায়, আমরাও বলছি যে বাঙালি প্রস্তুত আছে, প্রত্যেকটা ঘরে একটা করে গোপাল পাটা তৈরি আছে। কিন্তু ফিরহাদ হাকিম তো বলছেন যে এই যে আমরণ অনশন চলছে এসএসসি যারা চাকরিহারা রয়েছে সেগুলো শুধু ছবি তোলার জন্য। দেখুন, ফিরহাদ হাকিম হচ্ছে এমন একটা লোক যেই লোকটার এই দেশের প্রতিও দায়বদ্ধতা নেই, এই দেশের মানুষের প্রতিও দায়বদ্ধতা নেই। এ জানে মুখ্যমন্ত্রী যতদিন আছে ততদিন আমি আছি, মুখ্যমন্ত্রী যেদিন পদে থাকবেন না আমি হয় জেলে থাকবো, নয় দেশ থেকেই ওকে তাড়িয়ে দেওয়া হবে। তো ওই জন্য যা খুশি তাই বলে যাচ্ছে। একেবারেই শেষ প্রশ্ন, মুখ্যমন্ত্রী এই চাকরিহারা শিক্ষামন্ত্রীর সাথে চাকরিহারাদের আজকে একটা বৈঠক রয়েছে, তার আগে একটা একদম ঢপের বৈঠক। ওই বৈঠকে যারা আছে তাদের ওই মার্কশিটগুলো পাবলিশ করুন। সমস্ত অযোগ্য 2 নম্বরী লোকজনদের নিয়ে মিটিং করছে, ওখানে কোনো যোগ্য চাকরির হারা কেউ নেই। ঢপের মিটিং একদম। ভৃত্য বসু মিটিং ডেকেছে, চাকর বাকর, আর ও সলভ করার কে? যেখানে সমস্ত চাকরি চুরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, ও কী সলভ করবে? আসল চোর যে সে বসে ওখানে বসে আছে আর অন্য ভৃত্যকে পাঠিয়েছে সলভ করার জন্য। আমি বলছি হিম্মত যদি থাকে মুখ্যমন্ত্রী বা ভৃত্য বসুর, যারা যারা আজকে মিটিংয়ে তাদের ওএমআরগুলো পাবলিশ করুক, তো তারা যোগ্য না অযোগ্য পাবলিককে দেখা।